بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. مرحبا بكم في دورة حداثة المؤهل والمعادلة تحت إشراف أكاديمية মৌলিদ একাডেমির আল আজহার ইউনিভার্সিটি গেটওয়ে ফ্রি কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কিফায়েতুল্লাহ, মৌলিদ একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক। অনার্স তৃতীয় বর্ষ, আল আজহার ইউনিভার্সিটি। আরবি ভাষা সাহিত্যে ডিপ্লোমা ও তাকাসুস, মারকাজুল লুগাতিল আরবিয়া, বাংলাদেশ। আমরা প্রথমেই জেনে নিব মাযা সানাতাআল্লামু ফি হাযিহিদ দাওরা। আমরা এই কোর্সে কি শিখব, এই কোর্সের যে মাহাওয়ার অর্থাৎ যে পয়েন্টগুলো আছে, কি কি পয়েন্ট আমাদের এই কোর্সে থাকবে, আমরা প্রথমেই তা জেনে নিচ্ছি। আউয়ালান আল আদাবু ওয়ান নুসুস, অর্থাৎ সামগ্রিকভাবে আমাদের এই কোর্সে থাকবে হচ্ছে সেই সমস্ত বিষয় যা আপনাদের হাদাসার মানহাজে আছে, সিলেবাসে যে 11টি বিষয় আছে সেই 11টি বিষয় আমাদের মূল আলোচনার বিষয়। প্রথমত আল আদাবু ওয়ান নুসুস, ثانيا القواعد النحوية والصرفية، ثالثا البلاغة العربية، رابعا العروض، خامسا مهارات اللغة العربية، سادسا التوحيد والفرق، سابعا التجويد، ثامنا التفسير وعلوم القرآن، تاسعا الحديث وعلوم الحديث، عاشرا الفقه الشافعي، الحادي عشر الميراث। তাহলে আমরা ধারাবাহিকভাবে জানতে পারলাম যে আমরা এই কোর্সের মধ্যে ইনশাআল্লাহ এই 11টি বিষয়, 11টি সাবজেক্ট সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের দার্সের বিশেষ করে যে বিষয়টি যে সাবজেক্টের উপর হবে তা হচ্ছে মাদাতু আল আদাব ওয়ান নুসুস। আল আদাব ওয়ান নুসুস যে বিষয়টি আছে এই বিষয়ের উপর আমাদের প্রথম ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ। তা আমরা শুরু করব আল আদাব। আজকের আমাদের যে বিষয় হবে বিশেষভাবে আল আদাব, এই সাবজেক্টের বড় একটি অধ্যায় এবং গুরুত্বপূর্ণ ও জটিল একটি অধ্যায় আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। الدرس الأول الأدب العربي في العصر المملوكي। প্রথম দর্স মামলুক শাসনামলে আরবি সাহিত্য। মামলুক শাসনামলে আরবি সাহিত্য। আরবি সাহিত্য বলতে আরবি সাহিত্যের যে দিকগুলো আছে, যে প্রকারগুলো আছে, সেই প্রকারগুলো নিয়ে বিস্তর আলোচনা হবে। আরবি সাহিত্যের মধ্যে একদিকে যেমন কবিতা সাহিত্য আছে, অপরদিকে গদ্য সাহিত্য, অর্থাৎ গদ্য এবং পদ্য সাহিত্যের সমন্বয়ে এই আলোচনাটি, অর্থাৎ মামলুক শাসনামলে আরবি সাহিত্যের গদ্য এবং পদ্যের কি অবস্থা ছিল এই বিষয়টি বিশ্লেষণ হবে এই দার্সের মধ্যে। আমরা জানি আরবি সাহিত্যের অনেকগুলো যুগ রয়েছে, এটি আমরা আরবি সাহিত্যের ইতিহাস অধ্যয়ন করলে জানতে পারবো। যেমন জাহিরি যুগ, ইসলামী যুগ, উমাবি যুগ, আব্বাসি যুগ, মামলুকি যুগ, তারপর হচ্ছে ওসমানীয় যুগ, তারপর হচ্ছে আধুনিক যুগ। তো অনেক যুগ পার হয়ে কি আরবি সাহিত্যের ইতিহাস গঠিত হয়েছে। তা আমরা এই যুগগুলোর মধ্যে আপনাদের যে সিলেবাসভুক্ত আছে আল আসর মামলুকি, সেই আল আসর আল মামলুকি নিয়েই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম দর্শে। ماذا نتعلم من هذا الدرس؟
আমাদের এই দর্শে কি থাকছে, যে মামলুক শাসন আমলে আরবি সাহিত্য, এই দর্শের মধ্যে প্রথম দর্শে আমাদের কি কি থাকবে, পয়েন্টগুলো কয়টি বিষয় আমাদের মৌলিকভাবে এই দর্শের মধ্যে চারটি বিষয় থাকবে। আউয়ালান হালু শারি ফিল আসরি আল মামলুকি, মামলুক শাসন আমলে কবিতার অবস্থা। ثانيا أهم أغراض الشعر في العصر المملوكي, মামলুক শাসন আমলে কবিতার গুরুত্বপূর্ণ লক্ষ্য, উদ্দেশ্য এবং বিষয়বস্তু কি ছিল। মামলুক শাসন আমলে কবিতা সাহিত্যের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় ثالثا أهم خصائص الشعر في العصر المملوكي, মামলুক শাসন আমলে কবিতা সাহিত্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ছিল। রবিয়ান النثر في العصر المملوكي, মামলুক শাসন আমলে গদ্য সাহিত্য, মামলুক শাসন আমলে গদ্য সাহিত্য, এর মধ্যে আলোচনা হবে আল কিতাবা আল খতাবা আল মাকামা, আল কিতাবা আল খতাবা আল মাকামা। তাহলে আমরা মোটামুটি একটি ধারণা পেলাম যে এই দার্সের মধ্যে আমরা চারটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের বিষয় হবে চারটি বিষয়। প্রথমত মামলুক শাসন আমলে কবিতা সাহিত্যের অবস্থা, দ্বিতীয়ত মামলুক শাসন আমলে কবিতার গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, তৃতীয়ত মামলুক শাসন আমলে কবিতা সাহিত্যের মৌলিক বৈশিষ্ট্যাবলী, চতুর্থ বিষয় মামলুক শাসন আমলে গদ্য সাহিত্য, গদ্য সাহিত্যের মধ্যে আল কিতাবা আল খতাবা আল মাকামা। চলুন আমরা শুরু করি। আল মাউদু আল আউয়াল, প্রথম বিষয় হালু শারি ফিল আসরি আল মামলুকি, আমাদের প্রথম বিষয় হবে কি, মামলুক শাসন আমলে কবিতার অবস্থা, কবিতা সাহিত্যের অবস্থা। হালু শারি, মাযা কানা হালু আশ-শা'r ফিল আসরি আল মামলুকি, মামলুক শাসন আমলে কবিতা কেমন ছিল, অর্থাৎ কবিতা এটি কি খুব শক্তিশালী ছিল নাকি দুর্বল ছিল। কবিতা সাহিত্য ব্যাপকভাবে চর্চা হয়েছে নাকি এর চর্চা কমে গিয়েছে অন্যান্য পূর্বের যুগের তুলনায়, এই নিয়ে আলোচনা হবে হালু আশ-শা'r এই পয়েন্টে। তা আমরা জেনে নেই তারাজা আল আদাবু আমামা আন নাশাত আল ইলমি, সাধারণভাবে মামলুক শাসন আমলে আরবি সাহিত্য ইলমি মানে জ্ঞানমূলক, অন্যান্য যে যেমন তৈব, হান্দাসা, ফালসাফা, তারজামা, অন্যান্য যে ইলমি বিষয় আছে সেই ইলমি বিষয়ের তুলনায় কবিতা সাহিত্য, আদব সাহিত্য, বিশেষ করে কবিতা সাহিত্য পশ্চাৎপর হয়েছে, অর্থাৎ তা একটু পিছে হটেছে, দুর্বল হয়ে পড়েছে। الشعر كان الأضعف لتأثره بالعاطفة وظروف العصر, কবিতা তা অতি দুর্বল ছিল। কবিতা কি ছিল? দুর্বল ছিল, তা আবেগ এবং সেই যুগের অবস্থা দ্বারা প্রভাবিত হওয়ার কারণে। আবেগ বলতে সেই যুগটি ছিল আসর মেহানিন মতরফ, অর্থাৎ ফিতনা ফাসাদ, যুদ্ধ বিগ্রহের একটি যুগ বা একটি কাল, আমাদের আধুনিক যুগের মতোই, চারদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। তো ওরকম ভাবে মামলুক শাসন আমল স্থিতিশীল কোনো যুগ ছিল না, বরং যুদ্ধ বিগ্রহের একটি যুগ ছিল, যার কারণে মানুষের আবেগ অনুভূতি খুব একটি ভালো ছিল না। আর এর ফলেই এই আবেগের দ্বারা কবিতা সাহিত্য প্রভাবিত হয়েছে, এবং সেই যুগটা যেহেতু যুদ্ধ বিগ্রহের যুগ ছিল, এর মাধ্যমে কবিতা সাহিত্য প্রভাবিত হয়েছে, যার কারণে কবিতা সাহিত্যের উত্থান হয়নি,
বরং কবিতা সাহিত্য তুলনামূলক দুর্বল হয়ে পড়ে। আচ্ছা, এখন আপনাদেরকে আমি একটি প্রশ্ন করব, যারা আমার সাথে আছেন। কবিতা সাহিত্য মামলুক শাসন আমলে কবিতা সাহিত্য শক্তিশালী ছিল নাকি দুর্বল ছিল? দুর্বল ছিল। মামলুক শাসন আমলে দুর্বল ছিল। কবিতা সাহিত্য দুর্বল ছিল। বলতে পারেন কেন দুর্বল ছিল? মামলুক শাসন আমলে কবিতা সাহিত্য কেন দুর্বল ছিল? জি, আমরা বলেছিলাম যে মামলুক শাসন আমলে দুর্বল থাকার মৌলিক একটি পয়েন্ট হচ্ছে যে মামলুক শাসন আমল পুরো কালটি একটি অস্থির যুদ্ধ বিগ্রহের যুগ ছিল, যার ফলে মানুষের মস্তিষ্ক এবং আবেগের মধ্যে প্রভাব ফেলেছে, যে প্রভাবটি কবিতা সাহিত্যের মধ্যে। এবার আসি আসবাবু দফিসা। আসবাবু দফিসা মামলুক শাসন আমলে কবিতা দুর্বল হওয়ার কারণগুলো কি ছিল? আমরা একটু আগে জেনেছি যে দুর্বল ছিল। এই দুর্বল হওয়ার কারণগুলো কি 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 ছিল? এর মধ্যে একটা হচ্ছে কিল্লাতু তাশজীই আস-সালাতিন, অর্থাৎ যারা শাসক ছিল, শাসক তারা একটু খেয়াল করেন ভাই, অনেকের কবিতাকে মাইক্রোফোন মনে হচ্ছে চালু আছে, ব্যাকগ্রাউন্ডে খুব আওয়াজ আসছে। আপনি সবাইকে একটু মিউট করে দিয়ে কথা বললে খুব ভালো হতো। বলছি সবাইকে একবারে মিউট করে দেন, মিউট করে দিয়ে কথা বলেন, তাহলে আপনার কথাটা স্পষ্ট শোনা যাবে। অনেকে হয়তো ওই যে আপনি প্রশ্ন করছেন যখন মাইক্রোফোন চালু করছে বন্ধ করতে ভুলে গেছে, ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে। আচ্ছা, প্রথমত দুর্বল হওয়ার কারণ ছিল কিল্লাতু তাশজীই আস-সালাতিন, অর্থাৎ যারা মামলুক শাসক ছিল তারা কবিদেরকে কম উৎসাহ করেছে, উৎসাহিত কম করেছে। কেন? কারণ লিআন্নাহুম কানু আআজিম, যারা মামলুক শাসক ছিল তারা ছিল বিদেশি, ভিনদেশি, অর্থাৎ আরব নয়, অনারব শাসক ছিল, যার ফলে আরবি সাহিত্যের প্রতি তাদের তেমন কোনো আগ্রহ ছিল না। ইশতেগালু আশ-শুআরা বিমিহানিল উখরা, কবিগণ অন্যান্য পেশায় লিপ্ত হয়ে যাওয়া। যেহেতু যারা শাসক ছিল তাদের পক্ষ থেকে কোনো উৎসাহ পেত না। উৎসাহ এটা দুইভাবে হতো। এক হচ্ছে তাদেরকে উপঢৌকন প্রদান করা, কবিদেরকে উপঢৌকন প্রদান করা, আরেকটি হচ্ছে তাদেরকে রাজপ্রসাদের নৈকটবর্তী করা। যেহেতু কবিরা এই দুইটি বিষয় থেকে বঞ্চিত হয়েছে, এই কারণে তারা অন্যান্য পেশায় লিপ্ত হয়ে গিয়েছিল। তৃতীয়ত আল মেহান ওয়াল ইত্তরাবাত, যেটা আমরা একটু আগে বলেছি যে যুদ্ধ বিগ্রহ, অস্থিরতা এর কারণে। চতুর্থত শুয়ুউ আজ-জাজাল আলা হিসাবি আল ফুসহা, অর্থাৎ ফুসহা বিশুদ্ধ যে কবিতা আছে, এই কবিতার বাইরে আরেকটি কবিতার প্রকার বিস্তৃতি লাভ করেছিল, ছড়িয়ে পড়েছিল, তা হচ্ছে জাজাল। জাজাল হচ্ছে আম্মি ভাষায়, অর্থাৎ আঞ্চলিক ভাষায় কবিতা রচনা করা, যার ফলে জনগণ এবং অনেক কবিরা তারা আঞ্চলিক ভাষায় কবিতা রচনা করার প্রতি ঝুঁকে গিয়েছে। তো এই চারটি মৌলিক চারটি কারণে মামলুক শাসন আমলে
কবিতা সাহিত্য দুর্বল হয়ে পড়ে। আসবাবু বুরুজি বাদিয়া শুআরা। আচ্ছা, পূর্বে আমরা আলোচনা করেছি যে কবিতা সাহিত্য কেন দুর্বল ছিল, দুর্বল থাকার কারণগুলো কি কি। এখন আমরা জানিয়ে নেব যে দুর্বল থাকা সত্ত্বেও কিছু চর্চা হয়েছে। একেবারেই চর্চা হয়নি কবিতা সাহিত্য এমন নয়, বরং কিছু চর্চা হয়েছে। এই চর্চা হওয়ার কারণগুলো কি? কিছু কবি তারা অনেক বেশি এগিয়ে গিয়েছে কবিতা সাহিত্যে, এর কারণগুলো কি 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 ছিল? এর মধ্যে আল মাইলু আল ফিতরি লিশারি, কবিতার প্রতি ফিতরি স্বভাবগত যে টান, এই টানের কারণে অনেকে কবিতার চর্চা করতেন। দ্বিতীয়ত আযরুফ আল খাসসা আল মাওহিবা, ব্যক্তিগত অবস্থা এবং প্রতিভা। ব্যক্তিগত অবস্থা যেমন সে পারিবারিকভাবেই কবি, বংশগতভাবেই কবি, তাহলে তার প্রতি তার কবিতার চর্চার একটি পরিবেশ রয়েছে। এবং অনেক কবি তারা ছিল বেশি ভ্রমণ করত, ভ্রমণ করার কারণে মানুষের মেধা, মস্তিষ্ক, আবেগ, অনুভূতি তা কি হয়, কোমল হয়, নরম হয়, যার ফলে কবিতা যে প্রতিভাটি আছে এই প্রতিভাটি বৃদ্ধি পায়। তৃতীয়ত আত-তানাফুস বাইনা মিসর ওয়া শাম, মিশর এবং শাম এই দুই দেশের কবিতার মাঝে একটি প্রতিযোগিতা হতো। প্রতিযোগিতা, কে কত ভালো কবিতা রচনা করতে পারে, এই প্রতিযোগিতাও তাদেরকে অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে। 4 আল আলাকাত আশ-শাখসিয়া, ব্যক্তিগত সম্পর্ক, অর্থাৎ কবিরা তারা পরস্পরের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের কারণে একজনের বিজয়ে বা আনন্দে অভ্যর্থনা বার্তা পাঠাতো, তাহনিয়া, আবার কোনো বিপদে কেউ মারা গেলে তাকে সুখ বার্তা পাঠাতো। এভাবে তারা কবিতা চর্চা করেছে বা রচনা করেছে। পঞ্চম আল ইনায়াতু বিল বাদিয়া, ইলমুল বাদিয়া, অলঙ্কার শাস্ত্র যেই অধ্যায়টি আছে বালাগাতের মধ্যে, ইলমুল বাদিয়া, এই ইলমুল বাদিয়া এর প্রতি আসক্তি, ইলমুল বাদিয়া এর প্রতি আসক্তি। আচ্ছা, তারপর আসি আল ইনায়াতু বিল বাদিয়া, অর্থাৎ ইলমুল বাদিয়া এর প্রতি আসক্তি। যেহেতু এটি একটি চমকপ্রদ সাজসজ্জা ইলমুল বাদিয়ার মধ্যে রয়েছে, এর প্রতি আসক্তি হয়ে তারা কবিতা রচনা করত। রিআয়াতু বাদি আল উমারা, যদিও ব্যাপকভাবে শাসকরা কবিদেরকে উৎসাহিত করতো না, তারপরেও কতক শাসক কিছু কবিদেরকে উৎসাহিত করত ও প্রোৎসাহন প্রদান করত, যার ফলে কিছু কবি তারা তাদের কবিতা চর্চা এগিয়ে নিয়ে গিয়েছে। আচ্ছা, এই ছিল আমাদের প্রথম বিষয়ের আলোচনা। আমরা প্রথম বিষয়ে কি জানতে পেরেছি? প্রথমত কবিতার অবস্থা, এর মধ্যে আমরা জেনেছি যে কবিতা সাহিত্য তুলনামূলকভাবে মামলুক শাসনামলে দুর্বল ছিল। তারপর আমরা জেনেছি আসবাবু দোয়াফিয়া শার, কবিতা সাহিত্য দুর্বল থাকার কারণগুলো। তারপর আসবাবু বুরুজি বাদি আশআরা, কতিপয় কবিরা কবিতা সাহিত্যে তৎপর থাকার কারণসমূহ। আচ্ছা, এই ছিল আমাদের প্রথম বিষয়বস্তু, যে মামলুক শাসনামলে কবিতার অবস্থা।
الموضوع الثاني أهم أغراض الشعر في العصر المملوكي আমাদের দ্বিতীয় বিষয়বস্তু মামলুক শাসনামলে কবিতার গুরুত্বপূর্ণ বিষয়বস্তু মামলুক শাসনামলে কবিতার গুরুত্বপূর্ণ বিষয়বস্তু গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে যেমন আল মাদহু আল মাদিহ আল নববী আল ফখরু আল গজল আল নকদু আল ইজতিমাই আর রথা এগুলো ছিল মৌলিকভাবে মামলুক শাসনামলে কবিতার বিষয়বস্তু। আমরা এখানে একেবারেই সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করে যাচ্ছি কারণ আমাদের সামনে অনেক ক্লাস অনেক কিছু বাকি। তবে আমাদের এর পাশাপাশি আরেকটি আমরা যারা হাদাসা পরীক্ষার্থী আছে তাদের জন্য আমরা একটি চমৎকার আয়োজন করেছি। তা হচ্ছে আমাদের মানে হাদাসা সিলেবাসের যতগুলো ক্লাস আছে, যতগুলো 11টি বিষয়ের যতগুলো ক্লাস, সবগুলো ক্লাসে আমরা পরিপূর্ণ রেকর্ড তৈরি করেছিলাম। পরিপূর্ণ সবগুলো ক্লাসের রেকর্ড তৈরি করা আছে, যার সংখ্যা হবে প্রায় 332টি ক্লাস। এবং সেই ক্লাসগুলোর আমরা আলাদাভাবে সবগুলোর মধ্যে মুলাখাস তৈরি করেছি, অর্থাৎ সংক্ষিপ্ত মুলাখাস। প্রত্যেকটি 232টি ক্লাসে 232টি মুলাখাস সংক্ষিপ্ত ভাষণ তৈরি করেছে। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থী রয়েছে সেই যারা আমাদের কোর্সটি করছে নিয়মিত। তো আমাদের এই সংক্ষিপ্ত যে লাইভ কোর্সটি আছে, লাইভ কোর্সে আসলে সেই বিস্তারিত সবকিছু আলোচনা করা সম্ভব নয়। আমাদের বিস্তারিত যেই ক্লাস আছে, মানে বিস্তারিত ক্লাসের যে বিস্তারিত ভাষণ আমাদের সেই রেকর্ড কোর্সের মধ্যে আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আসি প্রথমত আল মাদহু। মামলুক শাসন আমলে কবিতা সাহিত্যের যে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ছিল এর মধ্যে প্রথম এবং প্রধানত বিষয় ছিল আল মাদহু, প্রশংসা করা। প্রশংসা, মাদহু আল মুজাহিদিনা ওয়া সালাতিন। কাদেরকে প্রশংসা করা হতো? মুজাহিদ এবং যারা যোদ্ধা এবং যারা শাসক। মামলুক শাসন আমলে তাতারিদের যুদ্ধ এবং ক্রুসেড বাহিনীর যে যুদ্ধ, সেই যুদ্ধ চলেছিল মামলুক শাসন আমলে। তাহলে অবশ্যই মুসলিম মুজাহিদগণ তাদের উপর অনেক যুদ্ধে বিজয় লাভ করেছে, তো তাদের প্রশংসায় কবিরা কবিতা রচনা করত। অপরদিকে শাসকদের প্রশংসায়। সিফাত ওয়াল মামদুহ, যারা মামদুহ মানে কোন ধরনের প্রশংসা করত, কোন ধরনের সিফাত, এর মধ্যে হচ্ছে আল কারমু আশ-শাজাআতু। আল কারমু হচ্ছে দান দাক্ষিণ্যতা, আশ-শাজাআতু এটি হচ্ছে সাহসিকতা। একদিকে সাহসিকতার প্রশংসা করত, আর একদিকে হচ্ছে দান দাক্ষিণ্যতার প্রশংসা করত। যেমন উদাহরণস্বরূপ বললে মাদহু সুলতান বিবরস, বিশেষ করে সুলতান বিবরসের প্রশংসা করেছেন অনেক কবি। আল মাদিহ আন নওয়াবী, কবিতার গুরুত্বপূর্ণ যেই বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল মাদিহ আন নওয়াবী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় কবিতা রচনা করা। ইন্তিশারুন ওয়াসিআ, মামলুক শাসন আমলে এই বিষয়বস্তুটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আসবাবু আল হুরুফ, আচ্ছা আসবাব আল হুরুব আয-যুলমু আত-তাওয়াসসুল। মামলুক শাসন আমলে কেনই বা মাদিহ আন নওয়াবী, নববী প্রশংসা বিস্তৃতি লাভ করে? এর একটি কারণ ছিল যুদ্ধ বিগ্রহ, মানুষের জনজীবন বিধ্বস্ত ছিল, আয-যুলমু শাসকদের অত্যাচার, আত-তাওয়াসসুল অর্থাৎ সকল প্রকার বিপদাপদ থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহর নিকট প্রার্থনা করা। এই ওসিলা তাওয়াসসুল প্রদানের জন্য বা তাওয়াসসুল করার জন্য কবিতা রচনা করা। তাহলে আমরা জানতে পারলাম মাদিহ আর নওয়াবী মামলুক শাসন আমলে অনেক বেশি বিস্তৃতি ছিল।
তৃতীয়ত এর কারণ ছিল হরুপ, যুদ্ধ বিগ্রহ, শাসকদের অত্যাচার। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা। শুআরা ও বারিজুন, যারা মাদিহ আন-নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় যারা কবিতা রচনা করে খুব বেশি অগ্রগামী হয়েছেন, তাদের মধ্য থেকে একজন হচ্ছেন আল ইমাম আল বুসিরি। আল ইমাম আল বুসিরি সফিউদ্দিন আল হলি। আল ইমাম আল বুসিরি, তার একটি কবিতা আছে কসিদাতু আল বুরদা নামে। কসিদা আল বুরদা একেবারেই প্রসিদ্ধ একটি কসিদা। এই কসিদাটি আপনাদের যে নুসুস যে অধ্যায়টি আছে, সেই নুসুস অধ্যায়টির মধ্যে প্রায় পরীক্ষার সময় বা প্রায় বছর কসিদা আল বুরদা এর একটি প্রশ্ন থাকে যেমন প্রথম 8 লাইন মুখস্থ লিখো, অথবা কিছু শব্দ উঠিয়ে দেয় এর বিশ্লেষণ করো। এই ধরনের কিছু প্রশ্ন কসিদা আল বুরদা ইমাম বসিরের একটি প্রশ্ন থাকে। আচ্ছা, আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। আল ফখরু, গর্ব। আল ফখরু, গর্ব। লাম ইয়াকুন কওয়িয়ান কাসাবিক, মামলুক শাসন আমলে কবিতার বিষয়বস্তুর মধ্যে গর্ব, ফখর যে বিষয়টি, এটি পূর্ববর্তী যুগের তুলনায় শক্তিশালী ছিল না। পূর্ববর্তী যুগে যেমন জাহিলি যুগে অথবা আব্বাসি অথবা উমাবি যুগে যেমন শক্তিশালী ছিল মামলুক শাসন আমলে তেমন শক্তিশালী ছিল না। ইফতেখার বিশারি আল ইন্তিসারাত আন নাসব, আচ্ছা, যদিও কিছু ফাখার ছিল, শক্তিশালী ছিল না, কিন্তু ফাখার এই বিষয়বস্তুতে ছিল। তারা কি নিয়ে ফাখার করত? এর মধ্যে আছে বিশার, নিজস্ব যে কবিতা রচনা করত সেই কবিতা নিয়ে, আল ইন্তিসারাত যেহেতু যুদ্ধ বিগ্রহ যুগ, বিজয় নিয়ে, আর নাসাব বংশ নিয়ে। তারপর হচ্ছে ফাখার এর প্রকারভেদ। ফাখার দুই প্রকার, একটি হচ্ছে জাতি, আরটি হচ্ছে কাবলি। জাতীয় হচ্ছে আত্মগর্ব, আত্মকেন্দ্রিক গর্ব, অর্থাৎ নিজের বিষয়ে গর্ব করা। আর কাবলি যেটা আছে, এটা হচ্ছে গোত্র নিয়ে গর্ব করা, সম্প্রদায় নিয়ে গর্ব করা। তো এই দুই প্রকার গর্ব বা ফখর মামলুক শাসন আমলে ছিল। তাহলে আমরা দুইটি বিষয় জানলাম, একটি হচ্ছে আল মাদহু, দ্বিতীয়ত আল মাদিহ আন নওয়াবি, তৃতীয় বিষয় ছিল আল ফখর। 4 নম্বর বিষয় আল গজাল। আল গজাল অর্থাৎ প্রেম কাব্য, নারী প্রেম নিয়ে যে কবিতা রচনা করা হতো। ইস্তামার আল গজাল আত-তাকলিদি, মামলুক শাসন আমলে প্রেম কাব্য এটা তাকলিদি ছিল, অর্থাৎ পূর্ব যুগে জাহেলি যুগ এবং পরবর্তী যুগগুলো যেই ধারায় চলে আসছিল, সেই একই ধারায় মামলুক শাসন আমলে প্রেম কাব্য চলতে থাকে, অর্থাৎ তারা এর মধ্যে কোনো নতুনত্ব সৃষ্টি করেনি। নাও আর এই গজাল প্রেম কাব্য এটি দুই ধরনের ছিল, একটি হচ্ছে আফিফ শৌকুন ওয়া লাওয়াতুন, অর্থাৎ আফিফ এর মধ্যে শারীরিক কোনো বিবরণ ছিল না, নারীর শারীরিক কোনো বিবরণ ছিল না, বরং তার প্রতি আসক্তি বা টান, অনুরাগ, এই বিষয়গুলি প্রকাশ করা হতো। একটা হচ্ছে হেসি। হেসি এর মধ্যে ছিল অর্থাৎ অসফুল জাসাদ, মানে শারীরিক বিবরণ, নারীদেরকে কবিতার মধ্যে তাদের দেহের বিবরণ দেওয়া হতো, এটি একটি প্রকার। এটি আবার দুই প্রকার, গয়রু ফাহিশ, ফাহিশ এটি হচ্ছে একেবারেই অশ্লীল, আবার কিছু ছিল অশ্লীল না, মানে স্বাভাবিক বিবরণ যেটা অশ্লীলতা প্রকাশ করত না। এই ছিল হচ্ছে গজল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল মামলুক শাসন আমলে, তা হচ্ছে আন-নাকদু আল-ইজতিমাঈ, আন-নাকদু
আল ইজতেমাই, সামাজিক সমালোচনা। বলা যায় যে মামলুক শাসন আমলের কবিরা যদি কবিতা সাহিত্যে নতুন কোনো বিষয় আবিষ্কার করে থাকেন তাহলে তা ছিল আর নাকদু আল ইজতেমাই, আর নাকদু আল ইজতেমাই অর্থাৎ সামাজিক সমালোচনা। গরদুন জারিউন ইয়াকিসু মুআনাতি আল মুজতামা, সামাজিক সমালোচনা মামলুক শাসন আমলের কবিতার মধ্যে এটি একটি দুঃসাহসিকতা ছিল। দুঃসাহসিকতার সাথে কবিরা সমালোচনা করতেন, যার মধ্য থেকে সমাজের মানুষের যেই কষ্ট ত্যাগ ছিল তা পরিপূর্ণভাবে ফুটে উঠেছে। ইউআব্বিরু আন রাগবাতিন ফিল ইসলাহি ওয়াত তাগয়ির, নাকদ ইজতিমাই বা সামাজিক যেই সমালোচনা ছিল তা মানুষের মধ্যে যেই সংশোধন এবং পরিবর্তন এর প্রতি যে একটি আগ্রহ ছিল এটিকে ব্যক্ত করে। আল মাওদুআত, কাদেরকে রক্ত করা হতো বা সমালোচনা করা হতো, কাদেরকে নিয়ে? ইন্তেকাদ আল হুকাম, শাসকদেরকে, আল উলামা, যারা আলেম ছিল তাদেরকে, আল কুদাত, কাজীদেরকে, আর তাওয়াইফ, বিভিন্ন সম্প্রদায় বা দলের। ইয়াতামাইয়াজু বিত্তরহি আল জারিই ওয়াসরিহি দুনা মুজামালা, এই সামাজিক নকদ বা সমালোচনা এটি অতি দুঃসাহসিকতা এবং স্পষ্ট ভাষায় সমালোচনা ছিল। তাহলে এখানে মামলুক শাসন আমলে সামাজিক যেই সমালোচনা ছিল আর নাকদ আল ইজতিমাই এটি খুবই দুঃসাহসিক একটি বিষয় ছিল। আসিমাত আল ফান্নিয়া, শৈল্পিক কিছু বৈশিষ্ট্য এই সামাজিক সমালোচনার মধ্যে। ইয়াজমাউ বাইনা তাসজিলি আল ওয়াকা ওয়াল হিজা আল লাযি, এক হচ্ছে তারা কবিতার মধ্যে বাস্তবতার বিবরণ দিত, বাস্তব যে ঘটনা ঘটে গিয়েছে এটার বিবরণ দিত, অপরদিকে নির্দিষ্ট ব্যক্তি বা সম্প্রদায়ের নিন্দা করত। ইয়াকশিফু আল ফাসাদা ওয়াল যুলম আল ইজতিমাইয়া বিউদুহ, সামাজিক যেই অত্যাচার, অবক্ষয় এবং ফাসাদ ছিল তা তারা স্পষ্টভাবেই কবিতায় প্রকাশ করেছে। নামুযাজ বারিজ, একটি উদাহরণস্বরূপ একটি হচ্ছে কাসিদাতু আল বুসরি ফি মুহাজামাতি কুত্তাবি দাওয়াবিন। ইমাম বুসরি রাহিমাহুল্লাহ কাসিদা, তিনি দাওয়াবিন অর্থাৎ যারা দেওয়ান রাষ্ট্রীয় লেখক ছিল তাদের নিন্দা জ্ঞাপন করে ইমাম বুসরি রাহিমাহুল্লাহ একটি কাব্য রচনা করেছিলেন। আচ্ছা, কুত্তাবি দাওয়াবিনি বিলবিস ফাদহা ফিহা আল ফাসাদ ওয়া সারিকা, রাষ্ট্রীয়ভাবে যেই সম্পদ চুরি এবং ফাসাদ হতো এটিকে তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন। আচ্ছা, সর্বশেষ মামলুক শাসন আমলে কবিতা সাহিত্যের যে বিষয়বস্তু ছিল এর মধ্যে হচ্ছে আর রসা অর্থাৎ সুখ কবিতা। সারা আশ-শুআরা ফিহি আলা নাহজি আল কুদামা, কবিরা এই বিষয়বস্তুর মধ্যে পূর্ববর্তীদের অনুসরণ করেছেন। রসাও আল মুলুকা ওয়াল উলামা ওয়াল আসদিকা, আচ্ছা, কবিরা যারা সম্রাট শাসক ছিল এবং আলেম ছিল এবং বন্ধু, তাদের যে কোনো বিপদে অথবা কেউ মারা গেলে তাদের শোকে কবিতা রচনা করতেন। ওয়া আবদাউ মাশাইর আল হুজনি ওয়াত তাফাজ্জুর, এবং কষ্ট বেদনা এই অনুভূতি প্রকাশ করে কবিতা রচনা করেছেন। খাতাবু আল কুবুরা ওয়াস্তামতারুহা আর রাহমাতা লিআহলিহা, তারা কবরকে সম্বোধন করেছে এবং কবরবাসীদের প্রতি আল্লাহর রহমত যেন বর্ষিত হয় সেই দোয়া করেছেন। মিন আবরাজ শুআরা ইয়ার রসা এই বিষয়বস্তুর গুরুত্বপূর্ণ যারা কবি ছিলেন এর মধ্যে একজন হচ্ছে সফিউদ্দিন আল হুলি। খসসালাহু বাবান ফি দিওয়ানি, এমনকি
সফিউদ্দিন আল হলি তিনি তার যেই দেওয়ান রয়েছে, কাব্যগ্রন্থ আছে, এই কাব্যগ্রন্থের মধ্যে স্বতন্ত্র একটি অধ্যায় কাম করেছেন রসাউল আয়াত এই বিষয়ে। ইবনু নাবাতা আল মিসরি, ইবনু নাবাতা আল মিসরি তিনিও ছিলেন গুরুত্বপূর্ণ একজন কবি, যিনি রসা সুখ কবিতায় অগ্রগামী হয়েছিলেন। আল আদফুই ফি কিতাবিহি আত-তালিআ আস-সাঈদ, আদফুই তিনি আত-তালিআ আস-সাঈদ এই কবিতার মধ্যে মামলুক শাসন আমলে কবিরা যে কবিতা রচনা করেছে সেই কবিতাগুলোকে একসাথে জমা করেছে। তাহলে আমরা মৌলিকভাবে জানতে পারলাম যে মামলুক শাসন আমলে কবিতার গুরুত্বপূর্ণ অনেক বিষয় ছিল। এর মধ্যে আল মাদহু, আল মাদিহ, আল নওয়াবি, আল ফখরু, আল গজল, আল নাকদু আল ইজতিমাঈ, আর রসা। আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি, আমরা এখন তৃতীয় বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে মাইক্রোফোন অন করে দিয়েছি, আমি আপনাদেরকে এখন কিছু প্রশ্ন রাখবো ইনশাআল্লাহ। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তা যেন আমাদের আয়ত্তে চলে আসে। আচ্ছা বলুন তো দেখি, মামলুক শাসন আমলে কবিতা সাহিত্যের যে বিষয়বস্তুগুলো ছিল, এই বিষয়বস্তুর মধ্যে এখানে কয়টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? তিনটি বিষয় নিয়ে। আচ্ছা, মামলুক শাসন আমলে কবিতার বিষয়বস্তু মোট আমরা আলোচনা করেছি 6টি বিষয় নিয়ে। 6টি বিষয়, এটা একটু সহজ করে দিয়েছি। ইনশাআল্লাহ আশা করি আপনারা ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। আমাদের আরো অনেক পয়েন্ট বাকি আছে, অনেক বিষয়বস্তু বাকি আছে, আমরা মাত্র 2টি শেষ করেছি, আরো 2টি আছে আজকের ক্লাসের মধ্যে। আচ্ছা, মোট বিষয় ছিল আমাদের কয়টি? 6টি। আচ্ছা, প্রথম বিষয় কি ছিল বলতে পারেন? প্রথম বিষয় মানে হচ্ছে মামলুক শাসন আমলে কবিতার যে সমস্ত বিষয়বস্তু ছিল, এই বিষয়বস্তুর মধ্যে প্রথম কি ছিল? আল মাদহ। আল মাদহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আল মাদহ, প্রথম বিষয়বস্তু কি ছিল? আল মাদহ। তারপর দ্বিতীয় বিষয় আল মাদিহ, মাদিহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মাদিহ আন নববী। আচ্ছা, তৃতীয় বিষয় সবাই বলি, সবাই অংশগ্রহণ করি, তাহলে আমাদের আয়ত্ত হবে, আমাদের আয়ত্ত করা প্রয়োজন। তারপর আল গজল। আল গজল, মাশাআল্লাহ, গজল। তারপর আর রসা। আর রসা, মাশাআল্লাহ, 4টি হয়েছে, আর 2টি বাকি আছে। 5 নাম্বার বিষয় আচ্ছা, আরেকটি বিষয় ছিল আর নাকদু আল ইজতিমা, আর নাকদু আল ইজতিমা। আচ্ছা, তাহলে মোটামুটি এগুলো হচ্ছে মামলুক শাসন আমলে কবিতার যে বিষয়বস্তু ছিল, মামলুক শাসন আমলে কবিতা সাহিত্যের যে বিষয়বস্তু ছিল, এই বিষয়বস্তুর একটি সংক্ষিপ্ত আলোচনা। এটি একটি কমন প্রশ্ন, মানে এই প্রশ্নটি আসতেই পারে যে মামলুক শাসন আমলে কবিতার কয়টি বিষয়বস্তু
ছিল। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আসি আমরা পরবর্তী বিষয়ে যাচ্ছি। আল মাওদু আল-থালিস, তৃতীয় বিষয় আহাম্মু খাসাইসি আশ-শা'রি ফিল আসরি আল-মামলুকি। মামলুক শাসনামলে কবিতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি। মামলুক শাসনামলে কবিতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি কি ছিল? আল আলফাজ ওয়াল আসালিব আল মাআনি ওয়াল আখিরা। অর্থাৎ এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, পয়েন্ট, মানে বৈশিষ্ট্যগুলি যার সাথে সম্পৃক্ত। প্রথমত আলফাজ, তারপর হচ্ছে আসালিব, শৈলী, অর্থ এবং যে কল্পনা। সুহুলাত ওয়াল আলফাজ, মামলুক শাসনামলে কবিতা এর যে শব্দগুলি ছিল তা ছিল অতি সহজ। সুহুলাত ওয়াল আলফাজ। তারপর হচ্ছে কাসরাতু আল বাদিয়া, অর্থাৎ তারা কবিতার মধ্যে ব্যাপক পরিমাণে ইলমুল বাদিয়া ব্যবহার করত। রুহু আল ফুকাহা, হাস্যরস বা রাম্যরস তারা কবিতায় বেশি ব্যবহার করেছে। তাসাররুফ আল আমিয়া, কবিতার মধ্যে আঞ্চলিক ভাষার মিশ্রণ, আম্মি ভাষার মিশ্রণ। মাআনিন সাতহিয়াতিন ও খয়ালিন ওয়াসা, তো সাদামাটা একেবারেই ভাষা ভাষা অর্থ, গভীর কোনো মর্ম নেই, গভীর কোনো অর্থ নেই। তবে তাদের কল্পনা ছিল প্রশস্ত। কল্পনা যে করত, কল্পনা ছিল প্রশস্ত, তবে অর্থ একেবারেই কি ছিল? রকিক, দুর্বল বা ভাষা ভাষা অর্থ ছিল। তাহলে এগুলো হচ্ছে মৌলিকভাবে মামলুক শাসন আমলে কবিতার বৈশিষ্ট্যগুলি। সুহুলাতু আল আলফাজ, কাসরাতু আল বাদি', রুহু আল ফুকাহা, তাসাররুফু আল আমিয়া, মাআনিন সাতহিয়াতিন ওয়া খায়ালিন ওয়াসি। যদি আপনার পরীক্ষার মধ্যে আসে যে মামলুক শাসনামলে কবিতা সাহিত্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ছিল, তাহলে কি বলতে হবে? জি, সবাই বলুন, এখানে দেখেন কাসরাতুল বাদি', রুহুল ফাকাহা, তাসাররুবুল আমিয়া, মাআনি সাতহিয়াতুন ওয়া খিয়ালুন ওয়াসি'। আচ্ছা, সুহুলাত ওয়াল আলফাজ, কাসরাত ওয়াল বাদি', রুহু আল ফুকাহা, তাসাররুবু আল আমিয়া, মাআনিন সাতহিয়াতিন ও খায়ালিন ওয়াসি'। আচ্ছা, এই ছিল মামলুক শাসনামলে কবিতা সাহিত্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, তারপর হচ্ছে আল আউজানু ওয়াল কওয়াফি, অর্থাৎ কবিতা সাহিত্যের যে একটি দিক আল আউজান, ওজন, এবং কাফিয়া, এই সম্পর্কিত কি কি বৈশিষ্ট্য ছিল? ইলতিজাম বিল বুহুর আসিত্তা আশার, অর্থাৎ আরবি কবিতা সাহিত্যের যেই নির্ধারিত 16টি বাহার রয়েছে, ওজন রয়েছে, সেগুলোর প্রতি পাবন্দি, অর্থাৎ এর বাইরে কোনো কবিতা রচনা না করা, সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকা। শুয়ুউ আল মুওয়াশশাহাত ওয়াজ জাজাত, মুওয়াশশাহ এটা হচ্ছে নির্দিষ্ট এক ধরনের কবিতা, নির্দিষ্ট একটি ওজনের এক ধরনের কবিতা। আর এটা হচ্ছে জাজাত, এটা হচ্ছে আম্মি ভাষায়, আঞ্চলিক ভাষায় কবিতা রচনা বিস্তৃতি লাভ করা। যুহুরু আশ-শা'r আল আম্মি, অর্থাৎ একেবারে আম্মি ভাষায়
কবিতা প্রকাশ পাওয়া। ইস্তেমালুল আওজান আল জাদিদা আল কুমা আল মাওয়ালিয়া। আচ্ছা, তারা কিছু নতুন ওজন আবিষ্কার করেছিল, নিজস্ব নতুন ওজন আবিষ্কার করেছিল। এটা হচ্ছে, একটির নাম ছিল আল কুমা, আরটি হচ্ছে আল মাওয়ালিয়া। তাহলে এই ছিল মামলুক শাসন আমলে কবিতা সাহিত্যের গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো ছিল। একটি ছিল আলফাজ আসালিব মানি আখিলা সম্পৃক্ত, আরটি হচ্ছে আওজান ওয়াল কাওয়াফি সম্পৃক্ত। আচ্ছা, এই ছিল আমাদের তৃতীয় বিষয়বস্তু। এখন আমরা আলোচনা করব আমাদের চতুর্থ বিষয়, এবং চতুর্থ বিষয় আজকের আমাদের সর্বশেষ আলোচনা হবে ইনশাআল্লাহ। আল মাওদু আর-রাবি আন-নাসরু ফিল আসরি আল মামলুকি। মামলুক শাসন আমলে গদ্য সাহিত্য। মামলুক শাসন আমলে গদ্য সাহিত্য। আমরা পূর্বের তিনটি বিষয় জেনেছি। মামলুক শাসন আমলে কবিতা সাহিত্যের অবস্থা। এখন আমরা জানব মামলুক শাসন আমলে গদ্য সাহিত্য। হালু শার, হালু আন-নাসরি। ইজদাহারা আন-নাসরু ওয়া তানাওয়াআত ফুনুনু। মামলুক শাসন আমলে গদ্য সাহিত্য উন্নতি লাভ করেছে, গদ্য সাহিত্য অগ্রগামী হয়েছে। ওয়া তানাওয়াআত ফুনুনুহু, এবং এর প্রকার ও ধরন বিস্তৃতি লাভ করেছে। রাজাহাত কাফাতুহু ওয়া কিফাতুহু লিআউয়ালি মাররাতিন আলা শার। ইতিহাসের মধ্যে এই সর্বপ্রথম মামলুক শাসন আমলে কবিতা সাহিত্যের উপর গদ্য সাহিত্য প্রবলতা লাভ করে, প্রবল হয়। ইতিহাসের মধ্যে মানে আরবি সাহিত্যের ইতিহাসের মধ্যে কবিতা সাহিত্যের উপর গদ্য সাহিত্য এই প্রথমবারের মতোই বিজয়ী হয় বা অগ্রগামী হয়। এটি হচ্ছে কোন কালে? মামলুক শাসনামলে। তাহলে আমরা এখান থেকে একটি মৌলিক ধারণা নিলাম যে কবিতা এবং গল্প মানে গদ্য ও পদ্য এর মধ্যে তুলনা করলে গদ্য সাহিত্যটা কবিতা সাহিত্যের চেয়ে বেশি শক্তিশালী ছিল মামলুক শাসন আমলে। মামলুক শাসন আমলে আমরা একটু আগে জেনেছি যে গদ্য সাহিত্য অনেক বেশি প্রকার ছিল এবং অনেক ধরন বের হয়েছে, আবিষ্কৃত হয়েছে। তো এর মধ্যে একটি প্রকার ছিল বা একটি ধরন হচ্ছে আল খতবা, বক্তৃতা। বক্তৃতা দউফাত লিআসবাবিন সিয়াসিয়া। যদিও গদ্য সাহিত্যের একটি বিষয়বস্তু হচ্ছে খতবা, বক্তৃতা, কিন্তু রাজনৈতিক বিভিন্ন কারণে এটি দুর্বল হয়ে পড়েছিল। রাজনৈতিক বিভিন্ন কারণে দুর্বল হয়ে পড়েছিল। লাকিন যাহারাত খতব, তবে বিভিন্ন ধরনের বক্তৃতা প্রকাশ পেয়েছে। এটা হচ্ছে হারবিয়া। হারবিয়া মানে যুদ্ধ বক্তৃতা, যুদ্ধে যে বক্তৃতা প্রদান করা হয় যুদ্ধের জন্য সে বক্তৃতা। এর মধ্যে প্রসিদ্ধ কবি কুতুস, তারপর হচ্ছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও কবি ছিলেন এবং তিনি যুদ্ধ বিগ্রহ নিয়ে কবিতা রচনা করেছিলেন। আচ্ছা, তারপর আসি সিয়াসিয়া, খতবা সিয়াসিয়া, রাজনৈতিক বক্তৃতা। রাজনৈতিক বক্তৃতা। তৃতীয়ত দিনিয়া, ধর্মীয় বক্তৃতা বা ধর্মীয় খুতবা। চতুর্থত ইজতেমাইয়া, সামাজিক খুতবা। তাহলে আমরা খতবা এই পয়েন্টের মধ্যে পেলাম যে এটি দুর্বল ছিল তুলনামূলক। আর খুতবার প্রকারের মধ্যে আমরা চারটি প্রকার জেনেছি: হারবিয়া, সিয়াসিয়া, দিনিয়া, ইজতিমাইয়া। আসবাবু ইজদিহারি আল কিতাবা। গদ্য সাহিত্য বা কিতাবা এটি
মামলুক শাসন আমলে তার উন্নতি ছিল। কেন? কারণগুলো কি? হাজাতু আদ-দাওলা লিল-লুগাতি রাসমিয়াতান কওয়িয়া, অর্থাৎ রাষ্ট্রীয় ভাষা হিসেবে রাষ্ট্রের একটি শক্তিশালী ভাষার প্রয়োজন ছিল, মানে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করার জন্য একটি শক্তিশালী ভাষার প্রয়োজন ছিল। সেই প্রয়োজনের কারণে গদ্য সাহিত্য অগ্রগামী লাভ করে। দুআফু লুগাতিয়াল মামালিক, যেহেতু মামালিক যারা মামলুক শাসক ছিল আরব দেশে, তো তাদের ভাষা দুর্বল ছিল, নাগরিকদের ভাষা শক্তিশালী, তাই তারা আরবি ভাষাকেই রাষ্ট্রীয় ভাষা হিসাবে ব্যবহার করতে হয়েছে, যার ফলে আরবি গদ্য যেটি আছে এটি বিস্তৃতি লাভ করে এবং সমৃদ্ধি লাভ করে। আচ্ছা, গদ্য সাহিত্যের মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রকার বা ধরন ছিল হচ্ছে রসাইল, বার্তা, চিঠি, চিঠি বার্তা। এই চিঠি বা বার্তার মধ্যে কি কি প্রকার ছিল? এর মধ্যে অনেকগুলো প্রকার, এখানে 4টি: দেওয়ানিয়া, ইখওয়ানিয়া, অসফিয়া, মুয়াজানাত ও মুফাখারাত, কসসিয়া। 5টি বিষয়। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে রসাইল বা চিঠিপত্রের যে ধরন ছিল মামলুক শাসন আমলে 5টি। এটা হচ্ছে দেওয়ানিয়া, দেওয়ানি হচ্ছে রসমিয়া মানে সরকারি বা রাষ্ট্রীয় যে চিঠিপত্র। আর এটা হচ্ছে ইখওয়ানিয়া মানে শাখসিয়া ব্যক্তিগত, পরস্পর পরস্পর আদান প্রদান করার জন্য যে চিঠিগুলো লেখা হতো। আর এটা অসফিয়া বিভিন্ন দৃশ্যের বিভিন্ন বিষয়ে ঘটনার বিবরণ দিয়ে। মুয়াজানাত ও মুফাখরাত একটিকে আরেকটির সাথে তুলনা দিয়ে, এবং মুফাখরাত গর্ব প্রকাশ করে, অর্থাৎ একটি বস্তুকে আরেকটি বস্তুর সাথে তুলনা করে একটির মহত্ব তুলে ধরা, ফুটিয়ে তোলা। এভাবে অনেক রসাইল লেখা হয়েছে। কসসিয়া আর এটি হচ্ছে কি গল্পের মতো, গল্পের মতো গল্প আকারে তারা অনেক চিঠি রসাইল তৈরি করেছে। এই ছিল আনওয়া আর রসাইল। আল মাকামাত, গুরুত্বপূর্ণ মামলুক শাসনামলে গদ্য সাহিত্যের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ধরন বা গুরুত্বপূর্ণ একটি প্রকার হচ্ছে আল মাকামাত, মাকামা সাহিত্য। ইন্তাশারাত ও তাতাওয়ারাত, আমরা মাকামা সম্পর্কে অনেকেই জানি, মাকামার ধরন মাকামাতুল হারিরি আমরা অনেকেই পড়ে এসেছি। ইন্তাশারাত ও তাতাওয়ারাত, মাকামা এটি মামলুক শাসন আমলে বিস্তৃতি লাভ করে এবং উন্নতি সাধন করে। মাওয়াদিয়া মুতানাওয়িয়া, মাকামা সাহিত্য এর বিষয়বস্তু ব্যাপক ছিল এবং বিস্তৃতি ছিল। উসলুবুন মুয়াসসার, এর উসলুব ছিল একেবারেই মুয়াসসার মানে হচ্ছে সহজ সরল। কুত্তাব ব্যারিজুন মানে প্রসিদ্ধ কিছু মাকামা লেখক যারা মাকামা সাহিত্য চর্চা করেছেন, প্রসিদ্ধের মধ্যে রয়েছে আল ইমাম আস-সুয়ুতি, আল ইমাম আস-সুয়ুতি, আস-সফতি, সফিউদ্দিন আল হুলি। তাহলে ইমাম সুয়ুতি, সফতি, সফিউদ্দিন আল হুলি তারা মাকামা সাহিত্যের মধ্যে অনেক বেশি উন্নতি লাভ সাধন করেছিলেন, মাকামা সাহিত্যকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। আচ্ছা, দুআফু আল কিতাবা ফি আওয়াখিরি আল আসরে, মামলুক শাসন আমলে যদিও কবিতা এটি পূর্বের বিষয়বস্তুর তুলনায় বা কবিতার তুলনায় গদ্যটি শক্তিশালী ছিল, কিন্তু শেষ যুগে এসে মামলুক শাসন আমলের শেষ যুগে এসে কবিতা, গদ্য সাহিত্য বা লেখা এই প্রকারটি দুর্বল হয়ে গিয়েছিল। এর কারণ আর তাকাল্লুফু ফিল উসলুব, তারা তাকাল্লুফ করত, উসলুব শৈলী গঠনে অনেক বেশি তাকাল্লুফ করত। দুআফাল মাআনি, তাদের অর্থ ছিল একেবারেই সাদামাটা। নাকদু আল কল কশান্দি লিল কিতাব আল মুতাসান্নিয়া, ইমাম কল কশান্দি তিনি এই তাসান্নুর করে, তাকাল্লুফ করে যেই লেখা হতো
সেই লেখাকে ব্যাপকভাবে তিনি সমালোচনা করেছেন, ব্যাপকভাবে কি করেছেন, সমালোচনা করেছেন। আচ্ছা, সিমাতু আন-নাসরি, মামলুক শাসন আমলে গদ্য সাহিত্যের যে বৈশিষ্ট্যগুলি ছিল, গদ্য সাহিত্যের যে বিষয়বস্তু ছিল, এই বিষয়বস্তুর একটি তালিকা হচ্ছে এখানে। বিনাউন ফান্নিয়ুন মুহাদ্দাদ, বিনাউন ফান্নিয়ুন মুহাদ্দাদ, অর্থাৎ শৈল্পিক গাঁথুনি একেবারে সীমিত ছিল, শৈল্পিক গাঁথুনি সীমিত ছিল। আল মাইলুল ইতলা, দীর্ঘ করা এই প্রবণতা বেশি ছিল। কাসরত আল ওয়াসফি, বেশি বিবরণ দেয়া। ইস্তেমালু আল কাবিদ তুর্কিয়া, তুর্কি লকব ব্যবহার করা। মুসলাহাত রসমিয়া, অফিসিয়াল যে সমস্ত পরিভাষা আছে এগুলো ব্যবহার করা। আল ইকসারু মিনাল বাদিয়া, বেশি ইলমুল বাদিয়া ব্যবহার করা। কাসরত আল ইকতিবাস, অর্থাৎ বেশি বেশি চয়ন করা, অর্থাৎ অন্যান্য কবিতা থেকে, অন্যদের লেখা থেকে, পূর্বের যুগের সাহিত্য থেকে অথবা কোরআন হাদিস থেকে বাছাই করা, নির্বাচন করা, এই প্রবণতাটি বেশি ছিল। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে ব্যাপকভাবে মামলুক শাসন আমলে গদ্য সাহিত্যের বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে বিনা ফান্নি মুহাদ্দাদ, আল মাইলুল ইতালা, কাসরাতু আল ওয়াসফি, ইস্তেমালু আল কাব তুর্কিয়া, মুসলাহাত রাসমিয়া, আল ইকসারু মিনাল বাদিয়া, কাসরাতু আল ইকতিবাস। আচ্ছা, আমরা প্রায় আলোচনার ধারাবাহিকতায় আজকের ক্লাসের একেবারে শেষ দিকে আছি। খাতিমাত ওয়াদ দার্স। আশ-শা'রু তারাজা রগমা মুহাওয়ালাত ফারদিয়াহ লিল ইবদা, কবিতা তা ব্যক্তিগত যে ইবদা, মানে কবিদের ব্যক্তিগত সাহিত্য প্রচেষ্টা বা শৈল্পিক প্রচেষ্টা সত্ত্বেও কবিতা সাহিত্য পশ্চাৎপর হয়ে গিয়েছিল, অর্থাৎ দুর্বল হয়ে পড়েছিল। আর নাসরু ইজদাহারা ওয়া তাতাওয়ার, মামলুক শাসন আমলে গদ্য তা উন্নতি সাধন হয়েছিল। আব্বার আল আদাবু আন ওয়াকি'i আল আসরি ওয়া তাহাদ্দিয়াতিহি, সাহিত্য মামলুক শাসন আমলের যে বাস্তবতা এবং যে চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জের বাস্তব বিবরণ তুলে ধরেছে, বাস্তব বিবরণ তুলে ধরেছে। আচ্ছা, আমরা সর্বশেষ জেনে নিচ্ছি যে আমরা আজকে দর্শে কি শিখেছি। তা আমরা এই দর্শে শিখেছি যে মামলুক শাসন আমলে কবিতার অবস্থা, দ্বিতীয়ত মামলুক শাসন আমলে কবিতার গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, তৃতীয়ত মামলুক শাসন আমলে কবিতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যাবলী, চতুর্থত মামলুক শাসন আমলে গদ্য সাহিত্য, গদ্য সাহিত্যের মধ্যে আল কিতাবা, আল খতাবা, আল মাকাম। শুকরান লাকুম জামিআন লিল মুশারাকা ওয়া লিহুসনি আল ইস্তিমা। আমরা এখন প্রশ্ন পর্বে যাব, প্রশ্ন উত্তর পর্বে। আপনারা আমাদের সাথে সর্বশেষ পর্যন্ত থাকবেন আশা করি ইনশাআল্লাহ। আমরা আজকে এই দর্শের মধ্যে যা শিখেছি এ নিয়ে আমরা কিছু পর্যালোচনা করব। আচ্ছা, মামলুক শাসন আমলে গদ্য সাহিত্য অনেক বেশি কবিতার তুলনায় গদ্য সাহিত্য শক্তিশালী ছিল না দুর্বল ছিল? প্রাথমিক দিক দিয়ে শক্তিশালী থাকলেও শেষ দিক দিয়ে দুর্বল হয়ে গেছে। মাশাআল্লাহ, প্রাথমিকভাবে শক্তিশালী থাকলেও শেষের দিকে দুর্বল হয়ে পড়েছিল। তাহলে আমরা এই বিষয়টি জানতে পেরেছি যে মামলুক শাসন আমলে কবিতা সাহিত্যের তুলনায় গদ্য সাহিত্য কি ছিল? শক্তিশালী ছিল।
তবে শেষ যুগে এসে গদ্য সাহিত্য দুর্বল হয়ে পড়েছে। আচ্ছা, গদ্য সাহিত্যের প্রকার বা ধরনসমূহের মধ্য থেকে দুটি ধরন উল্লেখ করুন দেখি, দুটি ধরন। এটা ছিল খিতবা, তারপরে রাষ্ট্রীয় কাজে লেখালেখির জন্য একটা ভাষার প্রয়োজন ছিল, তারা এই আরবি ভাষাটাকে ব্যবহার করত। তারপরে পরস্পরে চিঠি আদান প্রদানের জন্য তারা এটা ব্যবহার করত। তারপরে আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে একদিকে ছিল আল খুতবা, বক্তৃতা, বিভিন্ন প্রেক্ষাপটে বক্তৃতা দেওয়ার প্রয়োজন হতো। আরেকটি বিষয় ছিল আর রসাইল। তৃতীয় আরেকটি বিষয় ছিল আল মাকামা, যে মাকামা সাহিত্যটি মামলুক শাসনামলে অনেক বেশি উন্নতি লাভ করেছে। আচ্ছা, গদ্য সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য বলতে পারবেন কি? মামলুক শাসন আমলে গদ্য সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য, সিমাতু আর নাসরি, আমরা যে পয়েন্টে আলোচনা করেছিলাম, ছিল কাসরাত ওয়াল বাদিয়া, কাসরাত ওয়াল ইকতিবাস, বিনাউন ফান্নিয়ুন মুহাদ্দাদ, আমরা কিছু আলোচনা করেছি, তাই না? আচ্ছা, মামলুক শাসন আমলে কবিতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এর মধ্যে শব্দগত কি বৈশিষ্ট্য ছিল বলতে পারেন? শব্দগত বৈশিষ্ট্য। তারা একেবারে সাদামাটা ভাবে ব্যবহার করতো আর কি। মাশাআল্লাহ। সুহুলাতু আল আলফাজ, একেবারেই সহজ সরল শব্দ ব্যবহার করা। অর্থগত তাদের কি বৈশিষ্ট্য ছিল? অর্থগত বৈশিষ্ট্যের মধ্যে কি ছিল বলতে পারেন কি? আচ্ছা, অর্থগত বৈশিষ্ট্যের মধ্যে ছিল সাতহিয়াত ওয়াল মাআনি, অর্থাৎ ভাষা ভাষা অর্থ, কোনো গভীরতা নেই এরকম। আচ্ছা, আমরা শুরুর দিকে আসি। শুরুর দিকে যদি আলোচনা করি, তাহলে মামলুক শাসন আমলে গুরুত্বপূর্ণ যে বিষয়বস্তু ছিল কবিতা, সেই বিষয়বস্তুগুলো কি কি আমরা সর্বশেষ আরেকবার মনোযোগ করে নিচ্ছি। আল মাদহু, তারপর মাদিহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, তারপর আল গজল, আল গজল, জি, তারপর আল ফখরু, আল নাকদু আল ইজতিমাঈ, সর্বশেষ সর্বশেষ আর রফা, সর্বশেষ আর রফা। আচ্ছা, এই ছিল আমাদের আজকের মোটামুটি ক্লাসের আলোচনা। আমরা বলেছিলাম যে 20টি ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে 20টি লাইভ ক্লাস করব। এভাবে আমরা আজকে প্রায় আল আদাব, আপনাদের যে আল আদাব সাবজেক্টটি আছে, বলা যায় যে আমরা আজকে 1/4 আলোচনা করেছি। অর্থাৎ যদি ক্লাস এই বিষয়টির উপর আমাদের 4টি ক্লাস হয় বা পুরো ক্লাস বিষয়টিকে আমরা 4টি ভাগ করি, তাহলে একটি ভাগ আমাদের পড়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। অথচ আদাব বিষয়টি অনেক জটিল একটি বিষয় এবং বিস্তৃত একটি বিষয়কে আমরা সংক্ষিপ্তভাবে একটি দর্শে অনেক আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই দর্শগুলো শেষ করবো। আদাব, নুসুস, বালাগাত, আরব সবকিছুই আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের একটি প্রত্যাশা হচ্ছে আমাদের ক্লাসের অংশগ্রহণ আরো বেশি হলে আমাদের কোর্সের ইয়াটা আরো বেশি উৎসাহী হবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা আপনাদের পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করবেন
আচ্ছা, আপনাদের কাছে এই কোর্সের উপস্থাপন বা কোর্সটি কেমন লাগছে? জি জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর। অনেক আস্তে আস্তে কথাগুলো বলছেন এবং কথাগুলো বুঝিয়ে দিচ্ছেন, এটা আসলেই সুন্দর। আচ্ছা, মাশাআল্লাহ। আহ, আপনারা আপনাদের যারা পরিচিত আছে আসলে বলতে গেলে কি অনেক ছাত্ররা বুঝতে পারছে না, মানে তাদের জন্য এটা একটি সুন্দর সুযোগ, আমি যা মনে করি একটি চমৎকার একটা সুযোগ, যেটি তাদের ভয় ভীতি এবং যে টেনশন, অনেকেই ডিপ্রেশনের মধ্যে রয়েছে, এগুলো সব কাটিয়ে ওঠার জন্য একটি সুযোগ। অনেকে পরীক্ষা দিয়ে যখন উত্তীর্ণ হবে না, ডলারও ব্যয় করলো, আবার পরীক্ষা উত্তীর্ণ হলো না, তখন অনেক আফসোস করবে। এরকম প্রতি বছরই একদল থাকে যারা এরকম পরবর্তীতে তেমন প্রস্তুতি নেয় না, সুযোগ গ্রহণ করে না, কিন্তু পরবর্তীতে আবার আফসোস করে, হ্যাঁ, কান্নাকাটি করে বা দুঃখ প্রকাশ করে। তো সেটা না করে প্রথম থেকেই কিন্তু প্রস্তুতি নেওয়া দরকার, সুযোগ কাজে লাগানো দরকার, সুযোগ সবসময় থাকবে না। তো আপনারা যারা আপনাদের সহপাঠী আছে, ছাত্র আছে, সকলের কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ, যেন সকলে উপকৃত হতে পারে। আর সাথে আপনাদের সাথে আমাদের একটি ছোট্ট কাজের পরিচয় করিয়ে দেই। অনেকেই জানেন, অনেকেই আমাদের কাজের সাথে আছেন। আপনাদের সাথে একটু সংক্ষিপ্তভাবে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমাদের আমাদের যেই আমাদের একটি আছে, মানে সরাসরি পূর্ণ কোর্স। আমরা তো এখন আছি হচ্ছে একবারে সংক্ষিপ্ত একটি কোর্সের মধ্যে, তাই না? মানে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা আলোচনা করে আলোচনার মধ্য দিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের সময় এবং সবকিছুই তুলনামূলকভাবে একটু কম। তো আমরা বিস্তারিত, মানে এই ক্লাসগুলো বিস্তারিত আমাদের একটি ভাষণ আছে, বিস্তারিত ভাষণ আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। যেমন আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, তারা নিয়মিত আমাদের কোর্সগুলো করছেন। এই এখানে দেখতে পাচ্ছেন আজকে আমরা যেই ক্লাসগুলো নিয়ে আলোচনা করেছি, আমরা আজকে মাদ্দাতু আল আদাব। স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ভাই, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, এখন দেখতে পারবেন সঙ্গে, এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে দেখুন আমরা আজকে যেই দার্সগুলো করেছি মাদ্দাতু আল আদাব, আদাব নিয়ে, এর মধ্যে আমরা প্রথমে আলোচনা করেছিলাম হাল ওয়া শেয়ারি ফিল আসরি আল মামলুকি। তারপরে ছিল মিন আহাম্মি আগরাদি আশ-শা'র আল মাদহু আল মাদিহ আন নওয়াবি। মিন আহাম্মি আগরাদি আশ-শা'র আল ফখরু আন নাকদ ওয়াল ইজতিমাঈ আর রাসাউ। তারপর আহাম্মু খাসাইস আশ-শা'রি ফিল আসর আল মামলুকি আল আলফাজ ওয়াল আসালিব আল মাআনি ওয়াল আখিলা আন নাথরু ফিল আসর আল মামলুকি। এরকম ভাবে আমরা অনেকগুলো বিষয়বস্তু নিয়ে কিন্তু কি করেছি, আলোচনা করেছি। কিন্তু আমাদের সম্পূর্ণ আলোচনা হচ্ছে একেবারে সংক্ষিপ্ত, যেহেতু আসলে লাইভ ক্লাসে এত দীর্ঘ ক্লাস, প্রত্যেকটি ক্লাস অনেক দীর্ঘ, তার কলেবর প্রায় দীর্ঘ, তথ্য অনেক, তার থেকে আলোচনা।
তো লাইভ ক্লাসে দীর্ঘ আলোচনা করা সম্ভব নয়, আমরা এটিকে সংক্ষিপ্তভাবে উপস্থাপনা করার চেষ্টা করছি। কিন্তু আমাদের এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমাদের পূর্বে রেকর্ড করা। এই যে প্রত্যেকটা লিঙ্ক, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করলে আমাদের মূল ক্লাসের অডিও চলে আসবে। আমরা এগুলোকে অসংখ্য ক্লাস হওয়ার কারণে অডিও ভার্সনে রেকর্ড করেছি, যেন আপনাদের নেট খরচ অনেক বেশি না হয়ে যায়, সেদিক লক্ষ্য রেখেছি। প্রত্যেকটির মধ্যে আপনি ক্লিক করলেই মূল ক্লাসটি ওপেন হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো এটি হচ্ছে আদাবের মধ্যে। এমনিভাবে আমাদের উপরে আপলোড দেওয়া আছে আত-তাওহীদ ওয়াল ফিরাক, আস-সামঈয়াত, মালাইকা, আল জিন, আল মাউত, আর রূহ, সুআলুল কবরি ওয়া আযাবুহু ওয়া নাঈমুহু, অর্থাৎ তাওহীদের পূর্ণ যে সিলেবাস। অর্থাৎ আপনি যদি চান যে একদিনের মধ্যে পূর্ণ তাওহীদ কিতাবটা আয়ত্ত করে ফেলবেন, তাহলে কিন্তু এই রেকর্ড থেকে সম্ভব। যেহেতু এটা রেকর্ড করাই আছে এবং আপনার হাতের নাগালে, আপনার একদিন সুযোগ আছে, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবগুলো রেকর্ড শুনে পুরো কিতাব আয়ত্ত করে ফেলতে পারবেন। অর্থাৎ তাওহীদ নিয়ে আপনার কোনো ভয় থাকবে না। এরপর হচ্ছে এই যে দেখেন এখানে তাফসির উলুমুল কোরআন, বিস্তৃত একটি বিষয়, অনেক ক্লাস। এই সবগুলো ক্লাস আমরা রেকর্ড করে এখানে দিয়ে দিয়েছি। শিক্ষার্থী সে তার সময় অনুযায়ী যখন ইচ্ছে তখন সে পূর্ণ ক্লাস, পূর্ণ রেকর্ড আয়ত্ত করতে পারবে, শুনতে পারবে ইনশাআল্লাহ। তাফসির এমনিভাবে উপরে আছে তাজবিদ, হ্যাঁ আমাদের, তারপরে নাহু, সরফ, আল কাওয়াইদ, আন নাহবিয়া ও সরফিয়া। এমনিভাবে প্রত্যেকটি কিতাব 11টি যে বিষয় মাদ্দা আছে, পূর্ণ 11টি মাদ্দাই কিন্তু আমরা এভাবে রেকর্ড করে ফেলেছি। এবং প্রত্যেকটা ক্লাসের সংক্ষিপ্ত শীট, সংক্ষিপ্ত মোলাক্কাস, আমরা আজকে যেরকম সংক্ষিপ্ত ভাষণে পড়েছি ওইটা আরেকটু দীর্ঘ, মানে হচ্ছে আরো বিবরণ সমৃদ্ধ, তথ্য সমৃদ্ধ, যে পূর্ণ ক্লাসের প্রতিনিধিত্ব করতে পারে এমনভাবে আমরা প্রতিটি ক্লাস সংক্ষিপ্ত করেছি, বুঝতে পেরেছেন? আমাদের এখানে অনেক শিক্ষার্থী আছে যারা নিয়মিত পড়ছেন এবং অংশগ্রহণ করছেন। তো আপনাদের যদি কারো প্রয়োজন মনে করেন তাহলে অংশগ্রহণ করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, পার্সোনাল ভাবে গ্রুপ থেকে নক দিবেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আমাদের কোর্সে যুক্ত করে দিব। কোর্স ফি একেবারে সামান্য, কোর্স ফি নিয়ে কোনো টেনশন করবেন না। শুধু আপনি যদি আগ্রহী হন আমাদেরকে জানাবেন। কোর্স ফি একেবারে সামান্য এবং আমরা যথাসম্ভব আপনাদেরকে মূল্যায়ন করার এবং আপনাদের অবস্থা বিবেচনা করারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন আছে? আমরা প্রায় আমাদের আলোচনা শেষ করে দিব। আপনাদের বিশেষ কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাই, বলছিলাম যে আমরা তো আসলে বাংলাদেশ থেকে পড়ছি, মোটামুটি আমাদের সবগুলো বিষয়ের উপরই কিছু না কিছু ধারণা আছে, কিন্তু আরজ, কাফিয়া, আদব, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলোর উপরে মানে একেবারেই বলা যায় ন্যূনতম ধারণাও নাই। কিছুটা হালকা পাতলা বালাগাত সম্পর্কে একটা দুটা কিতাব পড়ছি, কিন্তু ওটার থেকে তেমন ভাবে বালাগাতের ইস্তেফাদা কিন্তু হয়নি। তো যে কারণে এই বিষয়গুলো আমাদের কাছে একটু কঠিন হয়ে যাচ্ছে। তো আপনি যে 20টা লাইভ ক্লাস করবেন, এই ক্লাসের মধ্যে আসলে সবগুলো বিষয় নিয়ে আসবেন, নাকি যেগুলো কঠিন একটু মনে হচ্ছে বা আদার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা আসবে?